বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গড়ের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রতীক অংশটুকু দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা সংকেত দেখার চেষ্টা করব। সংকেত দেখার জন্য আমরা একটু ফিরে যাব তোমাদের বইয়ের যে পঞ্চম অধ্যায় পরমাণুর গঠন, সেখান থেকে আমরা পরমাণু এবং অণু সম্পর্কে একটু জেনে নেব। আমরা পঞ্চম অধ্যায়ে দেখেছিলাম যে পরমাণু কাকে বলে। পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। আমরা আগে একটু সংজ্ঞাটা লেখার চেষ্টা করি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। আমরা আগের ক্লাসটাতে মৌলিক পদার্থ কাকে বলে সেটা দেখেছিলাম। আমরা দেখেছিলাম যে পদার্থকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক পদার্থ, একটা ছিল যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনগুলো ছিল? যে পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে তাদেরকে ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাচ্ছিল না, তাদেরকে বলা হতেছিল কি? মৌলিক পদার্থ। আর এই মৌলিক পদার্থগুলোকে তুমি যদি বিশ্লেষণ করো, একদম ক্ষুদ্র যে কণাটা পাবা, সেই ক্ষুদ্রতম কণাটাই হচ্ছে কি? পরমাণু। যদিও আমরা পঞ্চম অধ্যায়ে দেখেছিলাম যে পরমাণুকে আবার ভাঙা যায়, পরমাণুর আবার কিছু স্থায়ী মূল কণিকা আছে, এগুলো ছিল ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এবং অস্থায়ী বিভিন্ন কণিকাও কিন্তু ছিল। আচ্ছা, আমরা ওইদিকে যাবো না। আমরা দেখবো কি এখন একটা মৌলিক পদার্থকে যদি ভাঙার চেষ্টা করি, তাহলে যে ক্ষুদ্রতম কণিকাটা পাবো, সেই ক্ষুদ্রতম কণিকাটাই হচ্ছে কি? মূলত পরমাণু। আর এই পরমাণুর মধ্যে কি থাকবে? ওই মৌলিক পদার্থের তথা মৌলের গুণাগুণ বিদ্যমান থাকবে। যেমন আমরা দেখেছিলাম হচ্ছে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। তো হাইড্রোজেনকে যদি আমরা বিশ্লেষণ করি, এখান থেকে যে ক্ষুদ্রতম কণাটা পাবো সেটা হবে কি? হাইড্রোজেনের পরমাণু। এবং এই হাইড্রোজেনের পরমাণুর মধ্যে কেবলমাত্র হাইড্রোজেনের গুণাগুণই বিদ্যমান থাকবে। একই রকম ভাবে অক্সিজেনের যে পরমাণু থাকবে, অক্সিজেনের পরমাণুর মধ্যে কেবলমাত্র অক্সিজেনের গুণাগুণ বিদ্যমান থাকবে। অর্থাৎ একটা মৌলের পরমাণুর মধ্যে কেবলমাত্র তারই গুণাগুণ বিদ্যমান থাকবে, অন্য কোনো মৌলের বা মৌলিক পদার্থের গুণাগুণ তার মধ্যে আসবে না। আর পরমাণু আমরা কিভাবে চিনবো? তুমি একটু মনে রাখবা যে পরমাণুর সংখ্যাটা সাধারণত মৌলের প্রতীকের ডান পাশে নিচে থাকে। পরমাণুর সংখ্যাটা থাকবে কি? মৌলের প্রতীকের ডান পাশে নিচে। যেমন আমরা হাইড্রোজেনের প্রতীক শিখেছিলাম কি? এইচ। তাহলে এর ডান পাশে নিচে কি কোনো সংখ্যা আছে? নাই। না থাকলে 1, তার মানে এখানে হাইড্রোজেনের পরমাণু আছে একটা। আমরা যদি একটু দেখি অক্সিজেনের প্রতীক অ, তার প্রতীকটা যে লিখলাম, এর ডান পাশে নিচে কোনো সংখ্যা নাই, তার মানে এখানে অক্সিজেনের পরমাণু আছে একটা। যদি ক্লোরিন দেখি আমরা, ক্লোরিনের প্রতীক ছিল Cl, তার ডান পাশে নিচে কোনো সংখ্যা নাই, অর্থাৎ তার পরমাণু হচ্ছে একটা। তাহলে আমাদের মনে রাখতে হবে যে পরমাণুর সংখ্যাটা থাকে কোথায়? মৌলের প্রতীকের ডান পাশে নিচে। আচ্ছা, আর এই যে পরমাণুগুলো আমরা দেখতেছি, এইরকম একাধিক পরমাণু যদি একত্রিত হয়, তখন গঠন করে কি? অণু। তো একত্রিত কিভাবে হবে? এমনি এমনি তার একত্রিত হবে না, একত্রিত হবে রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে দুই বা ততোধিক অথবা একাধিক পরমাণু, দুই বা ততোধিক অথবা তুমি বলতে পারো কি? একাধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তখন তাকে বলা হয় কি? অণু। তাহলে আমরা অণুর সংজ্ঞাটা একটু লিখি। তাহলে দুই বা ততোধিক পরমাণু, এখানে দুই বা ততোধিকটা লিখি, কেউ যদি আমরা একাধিক লিখি তাও হবে সঠিক, সমস্যা নেই। তাহলে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তাহলে দুই বা তারও অধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে সংযুক্ত হয়, তখন তাকে বলা হবে কি? অণু। যেমন আমরা যদি একটু দেখি যে হাইড্রোজেন অণু কিভাবে গঠন করে? দুইটা হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হাইড্রোজেন অণু গঠন করবে। যেমন এখানে দেখো, আমরা একটু আগে বলেছিলাম কি? যে মৌলের পরমাণুর সংখ্যাটা থাকবে কি? প্রতীকের ডান পাশে নিচে। যেমন আমরা এখানে হাইড্রোজেন অণুর কথা বললাম, তো তার প্রতীকটা, হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, তার ডান পাশে নিচে কত আছে? 2, তার মানে এখানে পরমাণু কয়টা আছে? দুইটা পরমাণু আছে। তাহলে যে দুইটা পরমাণু একত্রিত হয়ে যেটা গঠন করছে, এটা হচ্ছে কি? অণু। যদি আমরা দেখি একটু নাইট্রোজেন,
তাহলে নাইট্রোজেন অণু হচ্ছে N2। তাহলে নাইট্রোজেনের প্রতীক হচ্ছে আমরা পড়ছি কি N, তার ডান পাশে নিচে কত আছে 2। তাহলে এখানে নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রিত হয়েছে, আর দুইটা পরমাণু একত্রিত হয়ে কি গঠন করছে, নাইট্রোজেনের অণু গঠন করছে। একই রকম ভাবে আমরা যদি একটু ক্লোরিনের অণু দেখি, Cl2, Cl হচ্ছে ক্লোরিনের প্রতীক, তার ডান পাশে নিচে আছে 2, অর্থাৎ এখানে কি হয়েছে, দুইটা ক্লোরিন পরমাণু একত্রিত হয়েছে। আর আমরা পড়ছি কি যে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে বলা হবে কি অণু। তাহলে এইখানে যে আমরা গঠনগুলো দেখতেছি প্রত্যেকটার মধ্যে কি পাইতেছি, দুই বা ততোধিক পরমাণু পাচ্ছি। দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়েছে, কিভাবে একত্রিত হয়েছে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে একত্রিত হয়েছে, আর তখন এদেরকে বলা হচ্ছে কি অণু। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকবে। আর এই পরমাণু যখন একাধিক পরমাণু একত্রিত হবে, অর্থাৎ দুই বা ততোধিক পরমাণু যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকবে, তখন তাকে বলা হবে কি অণু। আচ্ছা, তাহলে আমরা এখন এইখানে যে অণুটা দেখলাম, এই অণুটাকে দুটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলের অণু বা মৌলিক অণু, আর একটা হবে যৌগের অণু বা যৌগিক অণু। তাহলে আমরা অণুর প্রকার ভেদে যাই একটু। তাহলে অণু হচ্ছে দুই প্রকার, অণু দুই প্রকার। এক মৌলের অণু। মৌলের অণু কাকে বলে আমরা সংজ্ঞাটা লিখে আগে পরে বোঝার চেষ্টা করি। একই মৌলের একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করলে তাকে মৌলের অণু বলে। যেমন আমরা যদি একটু দেখি যে হাইড্রোজেন অণু, নাইট্রোজেন অণু ইত্যাদি। তো সংজ্ঞায় কি লিখলাম যে একই মৌলের একাধিক পরমাণু, একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করলে তাকে বলা হবে কি মৌলের অণু। আমরা উদাহরণ হিসেবে লিখলাম কি H2N2। আমরা যদি হাইড্রোজেন অণু একটু দেখার চেষ্টা করি, তো এই হাইড্রোজেন অণুতে আমরা মৌলের প্রতীকের ডান পাশে নিচে কত পাচ্ছি 2, তার মানে হাইড্রোজেনের পরমাণু কটা আছে, দুটা, অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি H+H। আবার আমরা যদি একটু নাইট্রোজেন অণুটাকে দেখার চেষ্টা করি, নাইট্রোজেনের প্রতীক হচ্ছে N, তার ডান পাশে নিচে আছে 2, অর্থাৎ এখানে নাইট্রোজেনের দুইটা পরমাণু একত্রিত হয়েছে। তাহলে এই যে অণুগুলা গঠিত হয়েছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, আবার যদি আমরা একটু ক্লোরিন অণুর কথা চিন্তা করি, ক্লোরিন তার প্রত্যেকের ডান পাশে নিচে আছে 2, অর্থাৎ এখানে দুইটা ক্লোরিন পরমাণু একত্রিত হয়েছে। তাহলে এই যে পরমাণুগুলো একত্রিত হয়েছে, এই পরমাণু দুটা কি একই মৌলের কিনা, এটাও হাইড্রোজেনের পরমাণু, এটাও হাইড্রোজেনের পরমাণু। এখানে যদি আমরা একটু দেখি, এটা নাইট্রোজেনের পরমাণু, এটা নাইট্রোজেনের পরমাণু, তাহলে দুটা একই মৌলের পরমাণু। এখানে যদি একটু দেখি, এটা ক্লোরিন মৌলের পরমাণু, এটাও ক্লোরিন মৌলের পরমাণু, অর্থাৎ দুইটাই ক্লোরিন মৌলের পরমাণু। তাহলে এখানে ছিল দুইটাই হাইড্রোজেন মৌলের পরমাণু, তাহলে একই মৌল ছিল কিন্তু পরমাণু ছিল একাধিক। একই ছিল মৌল, তবে পরমাণু ছিল একাধিক, একত্রিত হয়ে অণু গঠন করছে। তাই এই অণুটাকে বলা হবে কি মৌলের অণু। এখানে কি ছিল, নাইট্রোজেন ছিল মৌল, অর্থাৎ একই মৌল ছিল কিন্তু পরমাণু ছিল একাধিক। তাহলে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়েছে, একত্রিত অণু গঠন করছে, তাই অণুটা হচ্ছে মৌলিক অণু বা মৌলের অণু। এখানে মৌল ছিল ক্লোরিন, অর্থাৎ মৌলটা একই, একই মৌল কিন্তু পরমাণু একাধিক, একত্রিত অণু গঠন করছে, তখন তারা বলা হচ্ছে কি মৌলের অণু বা মৌলিক অণু। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম যে মৌলের অণু বা মৌলিক অণুতে মৌল থাকবে একটাই, মৌল একটাই থাকবে, তবে তার একাধিক পরমাণু একত্রিত হবে। একটা মৌলই থাকবে কিন্তু তার একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন অণু গঠন করবে, তখন তাকে বলা হবে কি মৌলের অণু বা মৌলিক অণু। অর্থাৎ এই অণুটাকে বিশ্লেষণ করলে একটা মৌল ছাড়া অন্য কোনো মৌল তুমি পাবা না, তবে ওই মৌলের একাধিক পরমাণু পাবো আমরা। কারণ আমরা অণু সংজ্ঞায় পড়ে আসছি যে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়। তাহলে যেহেতু আমরা অণু পড়তেছি বা অণুকে বিশ্লেষণ করতেছি, তার মানে আমরা অবশ্যই দুই বা ততোধিক পরমাণু পাবো, তবে ওই পরমাণুগুলো সবগুলাই থাকবে কার, একই মৌলের, আর তখনই তাকে বলা হবে কি মৌলের অণু বা মৌলিক অণু। আচ্ছা, 2 নম্বরটা কি, 2 নম্বর হচ্ছে যৌগের অণু।